রয়েছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কিন্তু টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজে ভারতকে হারানোর লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়ক বললেন যে যদি র্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, সম্প্রতি আমরা ভালো খেলেছি, ভালো সিরিজ পার করে এসেছি, আমাদের লক্ষ্য হবে কিভাবে 5 দিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। 5 দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে। আমি এতটুকু বলতে পারি যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার শতভাগ দেবেন এবং আমি আশা করি 5 দিন যদি আমরা ভালো খেলতে পারি তাহলে এক্সাইটিং একটি ম্যাচ হবে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে, তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা 2টা ম্যাচ জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিস গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের মতো ঠিকমতো করতে পারলেই ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। এছাড়াও বলেছে যে ভারতীয় পেসাররা অভিজ্ঞতা এগিয়ে, এই সিরিজ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, তবে জেতা কিন্তু সম্ভব, এমনটাই বলেছেন কিন্তু নাজমুল হোসেন শান্ত। এখন বাংলাদেশ কেমন পারফরমেন্স করে এটাই দেখার বিষয়। আর মোহাম্মদ শামি বলেছেন আমরা অবশ্যই বর্ডার গাভাস্কার ট্রফির ফেভারিট, অস্ট্রেলিয়া চিন্তিত হওয়া উচিত। তারপর আমি ইতিমধ্যে বোলিং শুরু করেছি, মোহাম্মদ শামি বলেছেন, কিন্তু আমি 100% ফিট না হওয়ার পর্যন্ত ফিরতে চাই না, সেটা নিউজিল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া সিরিজ। আমি ভারতের হয়ে আমার সেরাটা দিতে চাই। আর বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে ভারতীয় দলের বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে। গিলকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, বুমরা এবং সিরাজকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, পানকে বিশ্রাম দেওয়া হলে ভারতীয় দলে ফিরতে পারে ঈশান কিষান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিলকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। আগে তো টেস্ট সিরিজ, তারপর টি-20 সিরিজ। টি-20 সিরিজের থেকে টেস্ট সিরিজটা বেশি ইন্টারেস্টিং হবে বলে মনে হয়, তার কারণ সিনিয়র ক্রিকেটাররা থাকবে, সেখানে কিন্তু জুনিয়র ক্রিকেটাররা খেলবে। টি-20 ক্রিকেট কিন্তু জুনিয়র ক্রিকেটাররা খেলে, আর এখানে কিন্তু সিনিয়র ক্রিকেটাররা খেলে, এই জন্য সিনিয়র ক্রিকেটারদের খেলাটা দেখেই বেশ মজা আসবে। টি-20টা ভারতের পিছে তো হাই স্কোরিং ম্যাচই হবে, 170-75। ভারতে আর বাংলাদেশের পিছে হচ্ছে রানটা কম হতো, পেসাররাই কিন্তু বেশি উইকেট পাবে, প্রথম দিকে ভালো সুইং পাবে। পিচ কিন্তু হতে চলেছে লাল পিচ, চেন্নাই চিপক স্টেডিয়ামের পিচটা হতে চলেছে লাল পিচ। এই ভিডিওতে আইপিএলের কিছু আপডেট দেব, আপডেটটা পরে দিচ্ছি। আগে ভারত এবং বাংলাদেশ টেস্ট ম্যাচ হতে চলেছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ হতে চলেছে 19 তারিখ থেকে, এবং সেই 19 তারিখের ম্যাচ কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে কিন্তু আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কিন্তু বলেছেন যে ভারতকে হারানো অনেক কঠিন হবে, তবে অসম্ভব কিছু না, আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি, ভালো যদি খেলতে পারি, তো তাদের ভারতকে হারানো সম্ভব হবে। সেজন্য আমরা কিন্তু ভারতকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবো, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, মানে সেক্ষেত্রে ভারত কিন্তু চাপে পড়বে। যদি ভালো খেলে সেক্ষেত্রেই ভারতকে চাপে ফেলানো যাবে, মানে বাংলাদেশের ভালো পারফরমেন্স আগে করতে হবে বাংলাদেশের, তাহলেই সম্ভব হবে, না হলে কিন্তু অসুবিধা। এবার যদি সম্ভব না হয়, মানে ভালো যদি খেলতে না পারে, জঘন্য পারফরমেন্স করলো, তাহলে পিচ নিতে পারলো না ভারতের পেসারদের সামনে, বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, সেক্ষেত্রে বাংলাদেশ জিততে পারবে না। তবে আমার যতদূর মনে হচ্ছে যে এটা ভালো সিরিজ হতে চলেছে, বাংলাদেশও লড়াই করার চেষ্টা করবে। আর লিটন দাস ভালো ফর্মে রয়েছে, লিটন দাস, জাকির হাসান, সাদমান আসলাম, এরা মোটামুটি যদি ব্যাটিং করতে পারে, মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ, এই 4-5 জন মিলে হয়ে যাবে। শান্ত কেমন খেলে কে জানে, শান্ত ভালো খেলতে পারবে বলে আমার মনে হয় না। শান্ত চলেই না, টেস্ট হোক বা টি-20 হোক চলেই না, মানে এত বাজে ব্যাটিং করে, মানে ভাল লাগে না। শান্তর ব্যাটিংই আমার দেখতে ইচ্ছে করে না। শট দিয়ে একটা ভালো মারে, তারপর শট মেরে কী হবে, আসলে যদি না পারফরমেন্স করতে পারে তাহলে তো সমস্যা, ভালো পারফরমেন্সই করতে পারে না, ওই জন্যই ব্যাপার। তবে একটা জিনিস বলি যে এই যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিটা কিন্তু মোটামুটি ভালোই করে, যথেষ্ট ভালো করে, এবং আর ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জিং খেলতেই পারে, খেলে এবার কোনো ম্যাচে হয়তো খেলে দিল। আর লিটন দাস যে ম্যাচে খেলবে দেখে মনে হবে কি সে ম্যাচে একদম সেরা ব্যাটার, তারপরের ম্যাচে আবার খেলতে পারবে না, তখন আবার ট্রল হয়, যখন আবার খেলতে পারে তখন ট্রল হয় না, এটাই। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং কী করে খেলে বাংলাদেশ সেটা দেখতে হবে। এইগুলোই মানে
মানে এগুলোই ব্যাপার। এই মূল ব্যাপার হলো রবিচন্দ্রন অশ্বিন, তারপর বিরাট কোহলি কে আউট করতে হবে আগে। বিরাট কোহলিকে যদি আউট করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পকেটে ম্যাচ থাকবে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এক্ষেত্রে ওপেন করবে। 3 নম্বরে খেলবে শুভমান গিল। শুভমান গিলের পর নামবে বিরাট কোহলি। আর বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ থেকে রেস্ট দেওয়া হবে কিন্তু শুভমান গিলকে, ভারতের তরুণ ব্যাটার শুভমান গিলকে কিন্তু রেস্ট দেওয়া হবে। রেস্টের কিন্তু প্রয়োজন হয়, তারপরে বিভিন্ন সিরিজ রয়েছে, সেই সিরিজে শুভমান গিলকে খেলতে হবে, এই জন্য কিন্তু ওই সিরিজে রেস্ট দেওয়া হবে। ওই সিরিজটা অতটা গুরুত্বপূর্ণ না টি-20 সিরিজটা, ওই জন্য অন্য প্লেয়ারকে তার জায়গায় সুযোগ দেওয়া হবে, তাকে সুযোগ দেওয়া হবে না। সঞ্জু স্যামসন ঘরোয়া ক্রিকেটে খেলছে, পারফরমেন্সই নেই। এই সঞ্জু স্যামসনকে কী হিসেবে ভারতের সুযোগ দেবে? সঞ্জু স্যামসনের কথা বলতে বাধ্য হলাম। অনেকে বলে সঞ্জু স্যামসন, আমিও নিজেও বলেছি যে সঞ্জুর প্রতি অবিচার করা হয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়নি, তাও যা সুযোগ পেয়েছে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি। একদম ফালতু সঞ্জু স্যামসন, কি আর বলবো, জঘন্য জঘন্য বলে না, সেরকম অনেকটা। আর মোহাম্মদ শামির সামনে যে সিরিজ রয়েছে সেখানে ফেরার সম্ভাবনা রয়েছে, সেটা তো আমি আগেই বলে দিয়েছিলাম। আর সাকিব আল হাসান এই সিরিজে যদি 8টা বা 9টা উইকেট নিতে পারে তাহলে কিন্তু এই সিরিজটা মানে একটা ইন্টারেস্টিং হতে চলেছে সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সব থেকে বেশি উইকেট নিতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজে, সেক্ষেত্রে বেশি উইকেট কিন্তু নিতে পারে সাকিব আল হাসান। তোমাদের মনে হচ্ছে কোন দল জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাংলাদেশের অনেক প্লেয়ার বলছে, ভারতের অনেক প্লেয়ার বলছে যে এই সিরিজ চ্যালেঞ্জিং হতে চলেছে, মানে কেউ কোনো দলকে ছোট করছে না। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম বলেছে ইবাদত হোসেন চোটের জন্য খেলতে পারছে না। শরীফুল ইসলাম রয়েছে, অনেকদিন ধরে ইবাদত হোসেনকে নেই। আর শরীফুল ইসলাম বলেছে পাকিস্তানকে হারিয়েছি, ভারতকে হারাতে পারলে বেশি শান্তি পাবো, পাকিস্তানকে নয় ভারতকে হারাতে পারলে শান্তি পাবো। এটা হওয়ার পর অনেকে ট্রল করছে, তবে মানে মুখে বলার কাজে করে দেখানো অনেক তফাৎ। এবার চলে আসি আইপিএলের আপডেটের কথায়। আইপিএলের যে প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে, আইপিএলের কটা রিটেনশন থাকবে, মানে কটা রিটেনশন থাকবে সেই বিষয়ে পরে জানা যাবে। আর নভেম্বরের শেষ দিকে নিলামটা হতে চলেছে। 2 নম্বর আপডেট। 3 নম্বর আপডেট হলো কোনো যেসব প্লেয়ারকে রিটেন করা হবে সেই সব প্লেয়ারকে রিটেনের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ বিসিসিআই ঠিক করে দিতে পারবে না, ওটা ফ্রাঞ্চাইজি আর সেই প্লেয়ারের মধ্যে কথোপকথনের মাধ্যমে ঠিক করা হবে। মানে ওরকম কোনো নিয়ম থাকবে না, এটাই তার ফ্রাঞ্চাইজিরা চাচ্ছে সেটাই। মানে আমি যদি কোনো মনে করি এই প্লেয়ারকে 22 কোটি দেবো, আমি দিতে পারি, সেটা তার সাথে আমি কথা বলে আলাদাভাবে দেবো, সেটা কেউ জানতে পারবে না, এরকম যেটা বলতে চাচ্ছে। এরকম যদি এবার বিসিসিআই নিয়ম করে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে। আগে যেমন ওই নিয়ম ছিল না, আগে যেমন বাজাদর 18 কোটি, 16 কোটি, 8 কোটি, 6 কোটি এরকম ছিল, আর এবার আর সেরকম থাকবে না। এগুলো ব্যাপারটা বুঝতে হবে। আর জাকির আলী রয়েছে, জাকির আলী কিন্তু সুযোগ পাবে না বলে আমার মনে হচ্ছে, তার কারণ জাকির আলী উইকেট কিপার হিসেবে মুশফিকুর রহিম রয়েছে, মুশফিকুর রহিমই কিন্তু খেলবে, মুশফিকুর রহিমই খেলে যাবে আর বসে থাকবে কিন্তু জাকির আলী। অনেক কিছু করার নেই, জাকির আলী অনেক সুযোগ পাবে, কার জায়গায় খেলবে। আর পিচটা কিন্তু ব্যাটিং উইকেট না আর বোলিং উইকেট হয় সেটাই দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে ব্যাটিং উইকেটই হতে চলেছে, বোলিং উইকেট হবে মনে হচ্ছে। এবার এই স্পিনাররা পরে হয়তো টান পেতে পারে, স্পিনাররা প্রথম দিকে ফাস্ট বোলাররা সুইং পাবে, প্রথম দিকে হয়তো 1-2 উইকেট বাংলাদেশ হয়তো নিল বা ভারত হয়তো নিতে পারে, প্রথম দিকে খুব ভালো বল করে দিল। আর প্রথমেই তো বললাম নাজমুলদের শান্ত কি বলেছে সেটা তো বলে দিয়েছি। তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে এখন সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আইপিএলের আর একটা খবর যেটা দেওয়ার ছিল বলতে ভুলে গেছি, সেটা হলো গ্লেন ম্যাক্সওয়েল আর ফাফ ডু প্লেসিস এই দুজনকে নাকি ছেড়ে দিতে পারে 2025 আইপিএলের নিলামের আগে, মানে আরসিবি, সেটাই আর কি শোনা যাচ্ছে। মানে রিটেন করতে পারে 3জন প্লেয়ারকে, 3জন দেশি প্লেয়ারকে হয়তো রিটেন করতে পারে, রজত পাতিদার, মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি, এই 3জনকে রাখতে পারে। আর সব ছেড়ে নতুন করে দল তৈরি করবে, ক্যামেরন গ্রিন সকলকে ছেড়ে দেবে, দিয়ে নতুন করে দলটা তৈরি করবে, নতুন কিছু বোলার নেবে, ব্যাটসম্যান নেবে, পুরো দলটাকে তৈরি করতে হবে। ভালো স্পিনার নিতে হবে, ভালো অফ স্পিনার নিতে হবে, অলরাউন্ডার নিতে হবে, নিয়ে ভালো ওপেনার নিয়ে তৈরি করতে হবে দলটাকে। কেএল রাহুলকে বলেছিল, সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি কি আরসিবির হয়ে খেলতে চাও, তা কেএল রাহুল বলেছিল আমি আরসিবির হয়ে আবার ব্যাক করতে পারি।
এবং ব্যাক করতে চাই। আরসিবির হয়ে আমার আবার খেলার ইচ্ছা। এবার শেষ অবধি খেলে নাকি এটাই দেখতে হবে। এবার অনেক কিছুই বলে, এবার নিলামের আগে এরকম অনেক কিছুই বলে, শেষ অবধি এরকম কিছু হয় না, সেটা আলাদা বিষয়। এবার এরকম বলেছে তো, সব প্লেয়ার ভালো ফর্মে থাকবে সেই সব প্লেয়ারই কিন্তু পরে সুযোগ পাবে, মানে আইপিএলে সুযোগ পাবে। এবার সেখান থেকে কিন্তু প্লেয়ার উঠে আসবে, ভারতীয় টিমে কিছু প্লেয়ার উঠে আসবে। আগের বছর যারা ভালো খেলেছিল তাদের যেন ডিমান্ড এবারের আইপিএল নিলামে বেশি থাকবে 2025 আইপিএলে। এটাই হলো ব্যাপার। আইপিএল নিলাম নিয়ে বললাম, তারপর বাংলাদেশ সিরিজ নিয়ে বললাম। বাংলাদেশ সিরিজ 19 তারিখ থেকে হতে চলেছে, সকাল 9:30 থেকে। সকালে ওই অনেকেই দেখবে ম্যাচটা, ভারত এবং বাংলাদেশ। পুরো দেখার সময় হবে না, আমারও দেখার সময় হবে না, তখন দোকানে থাকবো, তখন কাজে থাকবো। হয়তো হ্যাঁ দুপুরবেলায় 2 ঘন্টা হতে পারে, একটু তাও 2 ঘন্টা ঘুমানোর সময় হয়, আর দেখার হবে না। বিকালে তাও সময় পেলে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, ওটাই মানে দেখার হবে। 2-4 ওভার 5 ওভার হয়তো দেখলাম, আবার হয়তো কিছুক্ষণ পর পর দেখলাম। ভালো লাগে টেস্ট ম্যাচও এত। তারপরে বর্ডার গাভাস্কার ট্রফিটা পুরো দেখবো, এইটা অত বাংলাদেশ আরামসে জিতে যাবে, কোনো চাপ হবে না। 1 মাস খেলা ছিল না, 1 মাস দেখতে দেখতে চলে গেল। 1 মাস পরে আবার পুজোর সময় বোধহয় বাংলাদেশের সাথে টি-20 ম্যাচ থাকবে, তারপর বোধহয় বর্ডার গাভাস্কার ট্রফি থাকবে, তারপরে নিউজিল্যান্ডের সাথে, তারপর টানা খেলা রয়েছে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর আবার আইপিএল নিলাম, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল নিলাম, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল